ওকে, যেটা বলছিলাম সরি, ডিজিটাল সিগন্যালে আমরা কোন একটা নির্দিষ্ট সিকোয়েন্সে নির্দিষ্ট টাইমে একটা ডিসক্রিট ভ্যালু পাচ্ছি। ধরো এই যে সবগুলো টাইম দেখতে পাচ্ছ, এই সবগুলো টাইমে দেখো একই ভ্যালু পাচ্ছ, এবং এই টাইমে দেখা যাচ্ছে আবার একই ভ্যালু 0, ঠিক আছে, আর এখানে 1, এখানে আবার অনেকগুলো সময় পর্যন্ত 1, আবার অনেকগুলো সময় পর্যন্ত 0। এইগুলো আসলে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে, বাইনারি রিপ্রেজেন্ট করার সিস্টেম এখানে। তো সব এখানে অনেকে প্রশ্ন করবে যে বাইনারি নাম্বার যদি এরকম হয় স্যার, তাহলে এটা একটা উঁচু একটা নিচু কেন? এটা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে, ডিজিটাল ডেটার ক্ষেত্রে দেখবা যে সবগুলো সেম। সিগন্যাল, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সেটা এরকম হতে পারে। আমরা যখন স্পিচ প্রসেসিং সম্পর্কে যখন বলছিলাম গতকালকে, স্পিচ প্রসেসিং এর ব্যাপারটা, যখন একটা অ্যানালগ সিগন্যাল কোন একটা মাইক্রোফোনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আসলে পুরোটা যাচ্ছে না, কিছু পার্সেন্টেজ, কিছু অংশটা বাদ দিয়ে তারা নেয়, এবং এই বাদ দেওয়াটাকে এই বাদ দেওয়ার পরে যে সিগন্যালটা জেনারেট হয় সেটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল। তো এটা মূলত স্পিচ প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যেমন আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, আর আমার কথার পুরো অংশটা কিন্তু তোমাদের কাছে যাচ্ছে না, যদিও পুরোটাই তুমি শুনতে পাচ্ছ। এর মাঝখানে অনেকগুলা অনেকগুলা অংশ কাট করা থাকে, মানে একটা ডিভাইস থাকে, সেটা তার কাজ হচ্ছে এই পুরো সিগন্যালটাকে না নেওয়া। তাহলে এটা কিভাবে কাজ করে? পরবর্তীতে যখন তোমার কাছে যায়, যাওয়ার আগে সেটাকে কানেক্ট করে, যেগুলা মিসিং আছে ওই মিসিং অংশটাকে এভারেজ করে কানেক্ট করে। তখন দেখা যায় একদম শর্ট ডিস্টেন্সে করা হয়, সেজন্য তোমরা অনেকেই বুঝতে পারো না, এবং আমরা কেউই বুঝতে পারি না এত মিলি সেকেন্ডের মধ্যে পার্থক্যটা থাকে। তো এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, তুমি যেখানেই এই পাশে হচ্ছে টাইম এবং ভ্যালু, এই টাইমের সাপেক্ষে তুমি যে কোনো টাইমের ক্ষেত্রেই কিন্তু তুমি একটা ভ্যালু পাচ্ছ। এবার আসি সাইন ওয়েভের ক্ষেত্রে। সাইন ওয়েভ শুরু হয় 0 ডিগ্রি থেকে, এরকম যেতে যেতে থাকে 180 ডিগ্রি। এটা একটা সাইকেল কমপ্লিট করলে 360 ডিগ্রি কমপ্লিট হয়, এবং এটাকে আমরা বলছি একটা সাইকেল, অথবা বলা হয় ফেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সাইকেল কমপ্লিট হতে যে সময়টা লাগে সেটাকে বলছি আমরা পিরিয়ড। আর 1 সেকেন্ডে যে পরিমাণ সাইকেল কমপ্লিট হয় সেটাকে বলছি আমরা ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? যেমন এখানে দেখো একটু, এখানে দুইটা সিগন্যাল আছে, দুইটা সিগন্যালের ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুইটাই ফেজ সেম, অ্যামপ্লিটিউডও সেম না। ফেজ সেম এবং ফ্রিকোয়েন্সিও সেম, কিন্তু অ্যামপ্লিটিউড সেম না। অ্যামপ্লিটিউড মানে যখন যখন কোনো মানুষ জুড়ে কথা বলে তখন তার অ্যামপ্লিটিউডটা বেশি থাকে, আর যখন আস্তে করে কথা বলে তখন তার অ্যামপ্লিটিউডটা কম থাকে, সিগন্যালের অ্যামপ্লিটিউডটা কম থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? অ্যামপ্লিটিউড স্যার মানে হচ্ছে, এগুলো তো লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল স্যার। হ্যাঁ পড়ানো হয়েছে, তারপর একটু রিভিশন দিচ্ছি আর কি। তো এরপরে যে সিগন্যালটা দেখা যাচ্ছে যে একদম উপরের যে ইয়েটা, হাইয়েস্ট যে পিক ভ্যালু থাকবে ওইটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। এখানেও এই সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড আছে, বুঝছো? তো দেখা যাচ্ছে এইটা, এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা দেখা যাচ্ছে মোটামুটি, এবং একটা বিষয় হচ্ছে এখানে তার ফেজ গুলা সেম। এখানে যদি 3টা ফেজ থাকে, 3টা ফেজ, এই সিগন্যালেও 3টা ফেজ আছে, যদিও এখানে কি নাই, অ্যামপ্লিটিউডটা সেম না। অর্থাৎ এখানে এই যে সিগন্যালটা, এই সিগন্যালের হয়তো সাউন্ড একটু কম আসবে, বেশি আসবে, এই সিগন্যালের সাউন্ড কম আসবে।
বুঝছো? এরকম পার্থক্য করলে আর কি অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ডস করে। তা অ্যামপ্লিটিউড এর মধ্যে টাইম এবং ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্যটা আসে, সূত্র f = 1/t। টি হচ্ছে পিরিয়ড আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো একটা ইনভার্স রিলেশন, যেটা তুমি দেখবা এখানে ফ্রিকোয়েন্সি যত বাড়ছে টাইমের পিরিয়ডটা তত কমছে। কম সময়ের মধ্যে একটা ফেজ কমপ্লিট হচ্ছে। যত কম সময়ের মধ্যে ফেজের পরিবর্তন, ফেজটা চেঞ্জ হচ্ছে, দেখো একটা ফেজ চেঞ্জ হতে বা একটা সাইকেল কমপ্লিট করতে কিন্তু খুব কম সময় লাগছে। এখানে টোটালটা কি, এখানে 12টা ফেজ আছে, 12টা সাইকেল আছে। তো 12টা সাইকেল 1 সেকেন্ডে কমপ্লিট করছে, তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে 12 ভাগের 1 সেকেন্ড কমপ্লিট হয়েছে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে একটা সাইকেল কমপ্লিট হয়েছে। তাহলে এটা যত বেশি ফ্রিকোয়েন্সি বাড়বে টাইমটা তত কম লাগছে, যে কারণে আমরা হচ্ছে টাইম এবং ফ্রিকোয়েন্সি ইনভার্স রিলেশন। বুঝছো? এখানে দেখো এখানে ফ্রিকোয়েন্সি গুলো অনেক কম, ফ্রিকোয়েন্সিটা পার্থক্য, শেপটা খুব কম সময়ের মধ্যে চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে যে 6 সেকেন্ডে 1 সেকেন্ডে 6 বার কমপ্লিট রিপিট আছে, একটা সাইকেল কমপ্লিট করছে 6 বার। তাহলে এই যে সার্কেলটা আসবে, এই যে একটা যে সাইকেল, সেটা 6 ভাগের 1 পরিমাণ সেকেন্ড সময় লাগছে, যেখানে এখানে 12 ভাগের 1 পরিমাণ সেকেন্ড সময় লাগছে। তো এইটাতে আসলে টাইম কম লাগছে, এখানে টাইম বেশি লাগছে। যদি ফ্রিকোয়েন্সি বেশি থাকে তাহলে টাইম কম লাগে, ফ্রিকোয়েন্সি কম থাকলে টাইম বেশি লাগে। যে কারণে আমরা আসলে এই যে সূত্রটা বললাম যে t = 1/f। তো এটা আমরা গতকালকে বলে দিয়েছিলাম, এটা মোটামুটি আলোচনা করেছিলাম। The period of signal is 100 মিলিসেকেন্ড, এটা বলছিলাম কিনা? স্যার। আচ্ছা, ধরে নেই আমরা আলোচনা করি নাই, তাহলে দ্য পিরিয়ড অফ সিগন্যাল, আমাদের একটা সিগন্যাল আছে, সিগন্যালের টাইম দেওয়া আছে 100 মিলিসেকেন্ড, এবং এটার ফ্রিকোয়েন্সিটা কিলো হার্টজে প্রকাশ করার কথা বলছে। তাহলে আমরা 100 মিলিসেকেন্ডকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। বুঝছো? তো মিলিসেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য তুমি 10⁻³ দ্বারা গুণ করবা। ফাইনালি এটা আসলো। পরবর্তীতে ফ্রিকোয়েন্সি 1/t, এই টিটা বসালা এখানে। পরবর্তীতে এটা আসে 10 হার্টজ। তুমি যদি কিলো হার্টজে নিতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর 1000 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করা, একই কথা। আর ফাইনালি যেটা আসবে 10⁻²। বুঝছো? এটা হচ্ছে এই পরিমাণ যদি সময় লাগে তাহলে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, অর্থাৎ প্রতি হার্টজ 10⁻² পরিমাণ প্রতি সেকেন্ডে কনভার্ট হচ্ছে, ফেজগুলা চেঞ্জ হচ্ছে। এবার আসি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। আমরা ফ্রিকোয়েন্সি বলছি কাকে? রেসপেক্ট টু টাইম এর উপর ডিপেন্ড করে তার শেপটা চেঞ্জ হওয়া। এই যে একটা সাইকেল কমপ্লিট হলো, পরবর্তীতে আরেকটা সাইকেল কমপ্লিট হবে, নতুন একটা শেপ আসবে। এই যে শেপটার চেঞ্জ হওয়া, এটা কত সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে, সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। বুঝো নাই? আর একটা হচ্ছে চেঞ্জ ইন এ শর্ট স্প্যান অফ টাইম মিনস হাই ফ্রিকোয়েন্সি। যদি একটা কম সময়ের মধ্যে তার পরিবর্তনটা হয় তাহলে বোঝা যাবে সেটার ফ্রিকোয়েন্সি অনেক হাই। বুঝছো না? এই যে আগের যে স্লাইডটা দেখাইলাম, এখানে এইটার ফ্রিকোয়েন্সি অনেক হাই, কিন্তু এইটার ফ্রিকোয়েন্সি অনেক কম। কারণ সে কম সময়ের মধ্যে একটা সাইকেল বারবার সাইকেল তার কম সাইকেল নিছি স্যার। না, বেশি সাইকেল কমপ্লিট করেছে কম সময়ের মধ্যে, যে কারণে তার ফ্রিকোয়েন্সি বেশি। এইটা বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে চেঞ্জ ওভার এ লং স্প্যান অফ দ্য টাইম মিনস ল অফ ফ্রিকোয়েন্সি। যদি বেশি সময় লাগে তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, আর যদি কম সময় লাগে তাহলে এটা হাই ফ্রিকোয়েন্সি। কম সময় লাগে কিসের জন্য? কম সময় লাগে একটা শেপ চেঞ্জ হতে। বুঝছো? কম সময় যদি লাগে তাহলে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, সরি, কম সময় লাগলে হাই ফ্রিকোয়েন্সি নাকি? হ্যাঁ, ঠিকই আছে। কম সময় লাগলে হাই ফ্রিকোয়েন্সি, আর যদি বেশি সময় লাগে তাহলে লো ফ্রিকোয়েন্সি। যদি একটা সিগন্যাল does not change at all
অর্থাৎ একটা সিগন্যাল যদি কোনোভাবেই চেঞ্জ না হয়, এজ ইউজুয়াল একটা সিগন্যাল এজ ইউজুয়াল এরকম একটা সিগন্যাল যাচ্ছে, মানে স্ট্রেট লাইন সিগন্যাল যদি বলা হয়, মানে এমন একটা সাউন্ড বা যে সাউন্ডটার কোনো আপ ডাউন হচ্ছে না, একদম স্ট্রেট লাইন যাচ্ছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি আসবে জিরো। ফ্রিকোয়েন্সিটা আসবে জিরো, কারণ তার শেপ চেঞ্জ হচ্ছে না। তো যদি শেপ চেঞ্জ না হয় তাহলে ফ্রিকোয়েন্সি আমরা পাবো না। কোন একটা টাইম পিরিয়ডে তার ফ্রিকোয়েন্সিটার চেঞ্জ হতে হবে, শেপটা চেঞ্জ হতে হবে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পাবো, নাহলে ফ্রিকোয়েন্সি পাবো না। তাহলে আমরা এখানে পাচ্ছি ফ্রিকোয়েন্সি জিরো। আর যদি কোন একটা সিগন্যাল বারবার চেঞ্জ হয় খুবই কম সময়ের মধ্যে, তাহলে সেটার ফ্রিকোয়েন্সি হবে ইনফাইনাইট। অর্থাৎ তুমি একদম জিরোর কাছাকাছি চিন্তা করো, জিরোর কাছাকাছি টাইমে যদি শেপটা চেঞ্জ হয়, ধরো 0 পয়েন্ট অনেক ছোট একটা নাম্বার, এই মিলিসেকেন্ড পরিমাণ টাইমে যদি একটা ফেজ চেঞ্জ হয়, 0.00000 লাস্টে একটা 1 মিলিসেকেন্ড টাইমে যদি আমরা একটা ফেজ চেঞ্জ হয়, তাহলে বুঝতে পারতেছো যে কি পরিমাণ ফেজটা হবে তার। আমরা এখানে আঁকলেও মোটামুটি ধরা যাবে না, এই পরিমাণ অনেক কাছাকাছি, তার শেপটা অনেক কাছাকাছি চেঞ্জ হবে, বুঝছো? তো এখানে যদি আমরা তার ফ্রিকোয়েন্সি মাপতে যাই, তাহলে তার ফ্রিকোয়েন্সি আসবে ইনফাইনাইট। কেন ইনফাইনাইট? কারণ ফ্রিকোয়েন্সি সমান কি 1/t, আর টিটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে একদম জিরোর কাছাকাছি সময় যদি আমরা, তো স্যার জিরোর কাছাকাছি যাইবে কি এর জন্য ইনফাইনাইট হইব 1/0। হ্যাঁ 1/0 দিলে 1 পাই। আচ্ছা এইটা বুঝছো কিনা? আবার স্যার হুম, বোঝো নাই? জি স্যার বুঝছি স্যার। ওকে, এরপরে আসে আমরা এরপরে যেটা আলোচনা করব, ফেজ ডিসক্রাইব দ্য পজিশন অফ দ্য ওয়েভফর্ম রিলেটিভ টু টাইম জিরো। ফেজের অনেকগুলা শেপ আছে। ফেজ বলতে আমরা কখনো শুরু করবে একটা ফেজ জিরো থেকে, কখনো দেখবা যে 180 ডিগ্রি থেকে শুরু করেছে, কখনো 90 ডিগ্রি থেকে শুরু করে। তো এগুলাকে আমরা আসলে ফেজ বলছি। কিভাবে? ধরো এইটা, এটা এখানে তিনটা সিগন্যাল আছে তাই না? তো এটা তিনটাই সাইনের সিগন্যাল, সাইন ওয়েভ, একই অ্যামপ্লিটিউডের, অ্যামপ্লিটিউড সেম, হাইট সেম, তাদের ফ্রিকোয়েন্সিও সেম, কিন্তু তাদের ডিফারেন্ট ফেজ, ফেজগুলা ভিন্ন। দেখো ফেজগুলো, ফেজ দেখো এখানে, এখান থেকে শুরু হয়েছে, মানে টাইম এবং ভ্যালুর রেসপেক্টিভে জিরো থেকে শুরু হয়েছে। আর এটা দেখো এর আগেও কিন্তু শুরু হয়ে গেছে, যদিও ক্যালকুলেশন করা হবে এখান থেকে, কিন্তু তার সিগন্যালটা আরো আগে শুরু হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে। সিগন্যালটা আরো আগে শুরু হয়েছিল, কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করছি, তাহলে এটা পাবো আমরা 90 ডিগ্রি। আর এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো আগে শুরু হয়েছে, মানে প্রায় 180 ডিগ্রি থেকে শুরু হয়েছে এখানে। এই যে একটা অলরেডি একটা সাইকেল কমপ্লিট করে আসছে, এইটুকু হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা যখন রিসিভ করব, ডেটা যখন রিসিভ করব, তখন আসলে এখান থেকে আসবে, কিন্তু ফেজটা শুরু হয়েছে অনেক আগে, 180 ডিগ্রি থেকে। এগুলো হচ্ছে ফেজের ডিফারেন্স, বুঝছো? আচ্ছা এবার আসি, ফেসের ডিফারেন্সটা আরেকবার বলেন স্যার। এটা একটা ফেজ 0 ডিগ্রিতে শুরু হতে পারে একটা সাইন ওয়েভ, 90 ডিগ্রি থেকে শুরু হতে পারে, 180 ডিগ্রি থেকেও শুরু হতে পারে। তুমি একটা সিগন্যাল এর আগে থেকে শুরু হয়েছে কিন্তু রিসিভ করছো না, মেশিন যদি রিসিভ না করে, তাহলে সেটা আসলে আমরা রিসিভ করছি না, অর্থাৎ সিগন্যালে কনভার্ট করছি, তাই না? দেখো একটা প্রকৃতিতে অনেকগুলো সিগন্যাল আছে যেগুলো অল টাইম জেনারেটেড হচ্ছে। তুমি যদি সেটাকে রিসিভ করো কোনো একটা মেশিনের মাধ্যমে, তখনই আসলে তুমি হিসাব করতে পারবা, তাই না?
তো অনেক সময় দেখা যায় যে সিগন্যালটা অটো জেনারেট হচ্ছে, তুমি রিসিভ করছো কোন টাইমে, দেখা যাচ্ছে 90 ডিগ্রি টাইমে, এই যে 90 ডিগ্রি ফেস, তার ফেসটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ সে আগে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল। যদি আমি এখান থেকে রিসিভ করতাম ডেটাটা তাহলে 0 আসতো। আচ্ছা, এটা 0 আসতো, কিন্তু ফেজটা এর আগেও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু আমরা রিসিভ করছি এই টাইমে, আমরা ডেটাটা রিসিভ করছি, তখন দেখো এখানে 90 ডিগ্রি তার অ্যাঙ্গেলটা আসছে 90 ডিগ্রি। বুঝছো? আর এখানে দেখাও 180 ডিগ্রি সাইকেল কমপ্লিট করে আসছে, যদিও এখানে আমরা যখন রিসিভ করছি তখন আসলে দেখতে পাচ্ছি 0। এইটা আর এটা সেম মনে হচ্ছে যদি এটা আমরা ইগনোর করি। বুঝছো ব্যাপারটা? তাহলে সিগন্যালটা অলরেডি হয়তো কোনো জায়গায় লস হয়ে গেছে, এটা হচ্ছে বিষয়। তো এইগুলো দিয়ে আসলে আমরা ফেজ ডিফারেন্স করি। আচ্ছা, তাহলে বলা আছে একটা সাইন ওয়েভের মধ্যে অফসেট হচ্ছে 1/6 সাইকেল। অফসেট মানে হচ্ছে যেটা মিসিং আছে, একটা সাইকেলের মধ্যে 6 ভাগের 1 ভাগই মিসিং, যেটা অলরেডি আমরা রিসিভ করি নাই, এর আগে অলরেডি ফেজটা চলে গেছে। উইথ রেসপেক্ট টু টাইম 0, টাইম 0 সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি 6 ভাগের 1 পরিমাণ সাইকেল অফসেট, সাইকেলের এই পরিমাণ অফসেট হয়ে গেছে। তাহলে এই ফেজের ডিগ্রি এবং রেডিয়ান কি কি পরিমাণ? আমরা ডিগ্রি এবং রেডিয়ান কনভার্ট করার সিস্টেম জানো তো? আমি একটু রিভিশন দেই তোমাদের। 360 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে তোমাদের টুয়াইস পাই। জি স্যার, এগুলো 360 পারি। হচ্ছে টুয়াইস পাই, তাহলে শুধু পাই হবে, অথবা 1 ডিগ্রি যদি আমরা হিসাব করি তাহলে 1 ডিগ্রি যদি হিসাব করি তাহলে টুয়াইস পাই বাই 360, তাই না? এটা হচ্ছে 1 ডিগ্রির হিসাব। আমাদের বলা আছে যে ডিগ্রিও কনভার্ট করতে হবে এবং রেডিয়ানেও কনভার্ট করতে হবে। যদি আমরা রেডিয়ানে হিসাব করি তাহলে আমরা বলতে পারি যে টুয়াইস পাই ইজ ইকুয়াল টু, রেডিয়ানে হিসাব করলাম না, এই তো আমরা 1 ডিগ্রি সমান হচ্ছে এত রেডিয়ান, এই পরিমাণ রেডিয়ান। 360 ডিগ্রি টু টুয়াইস পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রিতে হিসাব করলাম আমরা টুয়াইস পাই বাই 360 রেডিয়ান। আর ডিগ্রিতে হিসাব করার জন্য, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য এইটা আগে লিখবো, টুয়াইস পাই ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ মূলত এখানে পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা 6 ভাগের 1 ভাগ ইয়ে করে ফেলেছি, অফসেট টাইম 0 তে আমরা দেখতে পাচ্ছি। এখন সেটা তার কি পরিমাণ ফেজ ডিগ্রি হবে, তার হোয়াট ইজ ইটস ফেজ, এই ফেজের ডিগ্রি হবে কত এবং রেডিয়ান হবে কত। তাহলে আমরা জানি যে একটা কমপ্লিট সাইকেল যদি কমপ্লিট হয়, একটা সাইকেল যদি কমপ্লিট হয় তাহলে 360 ডিগ্রি কমপ্লিট হয় মূলত। আর যেখানে 1/6 সাইকেল যদি কমপ্লিট হয় তাহলে 1/6 ইন্টু 360 ডিগ্রি, অর্থাৎ টোটাল হচ্ছে 60 ডিগ্রি। এইটা ডিগ্রিতে কনভার্ট হলো। যদি আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে টুয়াইস পাই বাই 360, এই যে এটার সাথে 60 ডিগ্রি গুণ করে দিব, তাহলে আসবে পাই বাই 3 রেডিয়ান। দ্যাটস ইট, ফাইনালি এটা পাই বাই 3 এর মান। বুঝছো ব্যাপারটা? জি স্যার। আর ক্যালকুলেটর আছে স্যার, সিস্টেম হ্যাঁ, জাস্ট খালি ক্লিক করলে হয়। ওকে। তো আমরা আসলে ওয়েভলেন্থ এবং পিরিয়ডের ব্যাপারটা যদি আলোচনা করি, এখানে দেখো ওয়েভলেন্থ হিসাব করা হয় কোন একটা নির্দিষ্ট টাইমের উপর ডিপেন্ড করে। তুমি দুইটা টাইম নিচ্ছ, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যবর্তী সময়ের মধ্যে তার ওয়েভলেন্থটা কি রকম ছিল।
আচ্ছা, ওকে। না, হোয়াটসঅ্যাপের মেসেজ দেখলাম, কেউ একজন মেসেজ করলো। আচ্ছা, হ্যাঁ, ট্রান্সমিশন মিডিয়াম। তো আমাদের হচ্ছে একটা মিডিয়া আছে, ধরো এখানে একটা মিডিয়া, একটা কেবল ধরে নাও, এটা একটা কেবল, এটাও একটা কেবল। তো টি টাইম সেকেন্ডে আমরা এখানে হিসাব করছি, আর টি প্লাস টি টাইম সেকেন্ডে আমরা এখানে হিসাব করছি। তাহলে এর মধ্যবর্তী কোন একটা নির্দিষ্ট টাইমের মধ্যবর্তী সময় যেটা আসবে সেটা হচ্ছে ওয়েভলেন্থ, এবং এটার প্রপাগেশন হবে রাইট হ্যান্ড সাইড। ডিরেকশন অফ প্রপাগেশন সবসময় রাইটে থাকবে। এবার আসি টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেন। এটা বলতে কি বুঝো? সাইন ওয়েভের ক্ষেত্রে টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেন কি বুঝো এটা? আচ্ছা, এর আগেরটাতে একটা বিষয় আলোচনা করা হয় নাই, ওয়েভলেন্থের ব্যাপারটা। ওয়েভলেন্থ যখন আমরা হিসেব করব তখন ওয়েভলেন্থ সমান একটা সূত্র আছে, ওয়েভলেন্থ is equal to propagation speed আচ্ছা লিখি, জাস্ট শর্টকাটে লিখি, propagation speed ইনটু হচ্ছে পিরিয়ড। propagation speed ইনটু হচ্ছে প্রপাগেশন স্পিডটা কই থেকে হয় না? এটাকে শর্টকাটে লেখা যায় ওয়েভলেন্থে যদি আমরা বলি। আচ্ছা, এখানে প্রপাগেশন স্পিড আর পিরিয়ডটাকে লেখা যায় 1/ফ্রিকোয়েন্সি 1/f লেখা যায় না? পিরিয়ডটাকে, পিরিয়ড মানে হচ্ছে টি, টি সমান হচ্ছে 1/f, অবশ্যই 1/f। আর প্রপাগেশন স্পিডটাকে আমরা বলছি সি, সি দিয়ে প্রকাশ করা হয় প্রপাগেশন স্পিড। বলছি প্রপাগেশন স্পিড কি। তাহলে আমরা যদি ওয়েভলেন্থকে যদি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় ওয়েভলেন্থ, তাহলে ল্যামডা সমান c/f, অর্থাৎ সূত্রটা দাঁড়াচ্ছে এরকম, ল্যামডা সমান সমান হচ্ছে c/f। প্রপাগেশন স্পিডটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করি তাহলে আসবে তার ওয়েভলেন্থ। বুঝছো? আচ্ছা, এই প্রপাগেশন স্পিডটা সম্পর্কে এখানে লেখা নাই, দাঁড়াও। তুমি যখন একটা ভ্যাকুয়াম সিস্টেমের মধ্যে, প্রপাগেশন স্পিড মূলত ডিপেন্ড করে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের উপর। কোন একটা মিডিয়ামের মধ্যে যখন তুমি ডেটা পাঠাচ্ছ এবং তার ফ্রিকোয়েন্সি সিগন্যালের উপর ডিপেন্ড করে। ধরো তুমি একটা শূন্য মাধ্যম দিয়ে ডেটা পাঠাচ্ছ, তখন কি হবে? এই যে সিগন্যালটা পাঠাচ্ছ তখন কিন্তু ধরো এটা আলোর গতিবেগে পাঠাচ্ছ, একটা আলোটাই পাঠাচ্ছ শূন্য মাধ্যমে, তাহলে আলোর গতিবেগটা কিরকম হবে? আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে কিনা? জি স্যার। এই স্পিডটা লয়ার হবে যদি আমরা কেবলের মধ্যে ব্যবহার করি। কেবলের মধ্যে যদি আমরা এই ট্রান্সমিশনটা ব্যবহার করি তাহলে দেখা যাবে ভ্যাকুয়ামের মাধ্যমে যেরকম হয়েছে, কেবলের মাধ্যমে করলে তার স্পিডটা আরো কম হবে। স্যার এই যে তাহলে কি এটা ট্রান্সমিশন frequency স্পিডটা মিন করে? এটা হচ্ছে প্রপাগেশন, এই যে ডিফারেন্স গুলা, এটা হচ্ছে আসলে প্রপাগেশন স্পিড। বুঝছি যে যতক্ষণ স্পিডে যাওয়ার কথা ছিল হ্যাঁ, ততক্ষণ স্পিডে frequency যান না। speed কি তাহলে যাচ্ছে ওই যাচ্ছে। আলো ধরো একটা সিগন্যাল কি পরিমাণ স্পিডে যাচ্ছে সেটাকে আসলে প্রপাগেশন স্পিড বলা। ধরো আমি এখানে জি একটা বুঝতে পারছি। এখানে যে কি বললাম, একটা লাইট যদি আলোর গতিবেগে কোনো যদি একটা ডেটা ট্রান্সফার করি তাহলে তার প্রপাগেশন স্পিড হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা হচ্ছে তার প্রপাগেশন স্পিড। ফ্রিকোয়েন্সি মানে
মানে ফ্রিকোয়েন্সির গতিবেগের মতো হবে? ফ্রিকোয়েন্সি আর লাইটের স্পিড বা কোনো তরঙ্গের স্পিড সেম না। ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে তার শেপটা চেঞ্জ হওয়া, কি পরিমাণ 1 সেকেন্ডে কি পরিমাণ তার শেপটা যাচ্ছে, আর প্রতি সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা হিসেব করছি এই প্রপাগেশন স্পিডের মধ্য দিয়ে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, ধরে নাও ওকে, তাহলে আমরা একটা যদি হিসেব করি, ধরো একটা শূন্য মাধ্যম দিয়ে তুমি একটা আলোর গতিবেগে লাইট পাঠাচ্ছ, যেমন ফাইবার অপটিক কেবল যদি চিন্তা করো তুমি, ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে যখন আমরা ডেটা পাঠাই তখন আলোর গতিবেগে আসে, তাই না? লাইটটা তো আলোর গতিবেগেই ট্রান্সফার হয়। তো আলোর গতিবেগটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই পরিমাণ এত মিটার পার সেকেন্ড সে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রপাগেশন স্পিড। তো এটা হচ্ছে আমাদের সি। আর আমাদের ফ্রিকোয়েন্সি ধরো একটা ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রেড লাইটের ফ্রিকোয়েন্সি, একটা আমরা যদি ফাইবার অপটিক কেবলে যে আলোটা পাঠাচ্ছি সেটা রেড লাইট। তো রেড লাইটের ফ্রিকোয়েন্সি যদি আমরা জানি, রেড লাইটের ফ্রিকোয়েন্সি দেখা যায় 4 × প্রত্যেকটা কেবলের তো দেওয়া আছে স্যার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আলোর ফ্রিকোয়েন্সি, রেড লাইটের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ তুমি যখন একটা বিভিন্ন কালারের ফ্রিকোয়েন্সি ব্যবহার করছো তখন একরকম ফ্রিকোয়েন্সি, একটা সাউন্ড দিচ্ছ, একটা সিগন্যাল দিচ্ছ, এরকম একটা ফ্রিকোয়েন্সি আছে। বিভিন্ন ধরনের ডেটার বিভিন্ন ধরনের সিগন্যালের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি আছে। আমি এখানে ধরছি ইলেকট্রিক, আমরা যে ফাইবার অপটিক কেবলে লাইট ইউজ করি, ওই লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 × 10⁻14। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই পরিমাণ ফ্রিকোয়েন্সি হচ্ছে রেড লাইটের, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। যেটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো, বিভিন্ন ধরনের আলোর তরঙ্গ দৈর্ঘ্য পড়ে নাই? তো এটা হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এফ। তাহলে সূত্র দাঁড়াচ্ছে ওয়েভলেন্থ যদি তুমি বের করতে চাও তাহলে সি সমান সমান এই সি ডিভাইডেড বাই এই দুইটা মান বসালে তুমি পেয়ে যাবে ওয়েভলেন্থ। এটা হচ্ছে মূলত এখানের আলোচ্য বিষয়। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম আর কি। জি, বুঝতে পারছি স্যার। এবার আসি টাইম এন্ড ফ্রিকোয়েন্সি, টাইম ডোমেইন এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন, টাইম ডোমেইন এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো টাইম ডোমেইন আর ফ্রিকোয়েন্সি ডোমেইন বলতে কি বুঝো? বলো। কিছুই না, টাইমের রেসপেক্টিভে একটা আর ফ্রিকোয়েন্সির রেসপেক্টিভে তুমি একটা সাইন ওয়েভকে প্লট করছো টাইমের রেসপেক্টিভে, অথবা প্লট করছো ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভে তার অ্যামপ্লিটিউড ভ্যালুটা। বুঝতে পারছো ব্যাপারটা? তুমি একটা সাইন ওয়েভকে দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারো, বা একটা ফ্রিকোয়েন্সিকে, একটা সিগন্যালকে তুমি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারো। একটা হচ্ছে টাইম ডোমেইন ফ্রিকোয়েন্সি, টাইম ডোমেইন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো ফ্রিকোয়েন্সি, শুধু ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা হিসাব করতে পারি, তবে এখানে এক পাশে থাকবে অ্যামপ্লিটিউড, আরেক পাশে থাকবে ফ্রিকোয়েন্সি। এখানে আরেক পাশে থাকবে টাইম, আরেক পাশে থাকবে অ্যামপ্লিটিউড। দেখো এইটা হচ্ছে ইন জেনারেল আমরা এ পর্যন্ত দেখে আসছি যেটা, এটা হচ্ছে টাইম ডোমেইন ফ্রিকোয়েন্সি, টাইম ডোমেইন যেটা আর কি। আর এইটা যেটা, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন। এই ফ্রিকোয়েন্সি ডোমেইন কিভাবে হিসাব করা হয়, এখানে জাস্ট তার পিক ভ্যালুটা ধরা হয়, তার পিক ভ্যালুটা হিসেব করা হয়, দ্যাটস ইট। এটা হচ্ছে জাস্ট। তো এটা এই অ্যামপ্লিটিউডটা দেখে অনেকে বলতে পারবে না যে সেটা সিগন্যালটা কি রকম। এগুলা যেহেতু আমরা কি ধরনের সিগন্যাল পড়ছি,
বলো তো এটা এখন ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এখন পর্যন্ত টাইম ডোমেন অ্যানালগ স্যার। না, আমরা যে ডিজিটাল সিগন্যালগুলো সিগন্যাল ডিজিটাল অ্যানালগ সিগন্যাল পড়ছি, অ্যানালগ সিগন্যালে আমরা বলেছিলাম দুই ধরনের সিগন্যাল আছে। মনে আছে কিনা? জি স্যার। কি মনে আছে বলো তো? স্যার একটা হচ্ছে স্যার কম সময় বেশি বেশি কি যাবে দেখো তো এখানে মনে আছে কিনা? পেরিয়ডিক এন্ড নন পেরিয়ডিক। পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যাল। নন পেরিয়ডিক। আমরা আসলে এখন পর্যন্ত পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আলোচনা করছি, জি স্যার। অর্থাৎ সবগুলার অ্যামপ্লিটিউড থাকবে সেম। কোথায়? এখানে। তো দেখো এখানে তার পিরিয়ডিক যেটা, এটা তো পিরিয়ডিক, তো শুধু একটা সিগন্যাল দিয়ে আমরা প্রকাশ করতে পারছি এটা। যদি এটা এপিরিয়ডিক হতো তাহলে সেটার কোনো একটা টাইমে ফ্রিকোয়েন্সিতে সেটা ডিটা অন্যরকম হতো, বুঝছো? জি স্যার। এরকম হতে পারতো। তো এখানে আসলে একটা সিগন্যালকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে টাইমের রেসপেক্টিভে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভে। তো দুই ক্ষেত্রে এক পাশে থাকবে অ্যামপ্লিটিউড, তো ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভে আমরা যদি হিসাব করি তাহলে শুধু তার পিক ভ্যালুটা রিপ্রেজেন্ট করব, দ্যাটস ইট। এবং আরেকটা বিষয় হচ্ছে তুমি কোথায় রিপ্রেজেন্ট করবা, ওয়ানে রিপ্রেজেন্ট করবা, পাঁচটা এই সিগন্যালটা কি আমি এখানে দিতে পারবো নাকি এখানেও দিতে পারবো, কোথায় দিতে পারবো, ডিপেন্ডস অন হাউ মেনি ফ্রিকোয়েন্সিজ আর দেয়ার। অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি দেখো কত হার্টজের ফ্রিকোয়েন্সি, এটা 6 হার্টজের, তাই না? এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং ছয়টা, অর্থাৎ 6টা ফ্রিকোয়েন্সি আছে এখানে। তাহলে তুমি 6 এর মধ্যে এই পাঁচের অ্যামপ্লিটিউডটা দিবা। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন আর এটা হচ্ছে টাইম ডোমেইন। টাইমের রেসপেক্টিভে এটা হিসেব করবা। বুঝো নাই? তো এটা আসলে বোঝানোর উদ্দেশ্য হলো গিয়া, দেখবা সামনের দিকে এগুলা কাজে লাগবে, যে কারণে আসলে বোঝানো। সবসময় এরকম রিপ্রেজেন্ট পাবা না, শুধু এখানে এরকম রিপ্রেজেন্টও দেখতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো তো, বলো তো 34016 কে রোল নাম্বার কার? আসসালামু আলাইকুম স্যার। আমার স্যার। হ্যাঁ বলো, আব্দুর রহমান নাকি? জি স্যার, আব্দুর রহমান। বলো, তুমি বলো যে এই যে আমি বললাম যে এখানে 6 এর মধ্যে কেন এই সিগন্যালটা দেওয়া হয়েছে, বলো। এটা স্যার টাইমের, স্যার টাইমের। টাইমের মানে? মানে স্যার এই যে টাইম 5 স্যার, এটা ওকে স্যার। কি বলতেছে এগুলা? বলো অন্তুপাল, বলো। আমি যে এখানে 6 এর মধ্যে কেন দিলাম, 6 এর মধ্যে না দিয়ে 5 এর মধ্যেও তো দিতে পারতাম, 5 ভোল্ট। 6 এর মধ্যে দেওয়ার উদ্দেশ্য কেন? সরি স্যার, আমি জাস্ট মাত্র জয়েন করছি, আমি ভিডিওটা পরে দেখে নিব। কাকে পড়াচ্ছি আমি? আচ্ছা বলো, বিপ্রসেন তালুকদার, বলো। স্যার যে 6 এর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে স্যার স্যার কারণ স্যার উপরে স্যার এখানে ফ্রিকোয়েন্সি স্যার 6 হার্টজ স্যার। ফ্রিকোয়েন্সি 6 হার্টজ হলে ওইটা 6 এ হবে স্যার। 6 এ দেওয়া লাগে। জি। গুড। এই কথাটা বুঝতে পারতেছ না কেন এতক্ষণ ধরে? আচ্ছা ঠিক আছে, ওইটাই খুবই সিম্পল একটা বিষয়, এই বিষয়গুলো বুঝতে পারতেছ না। আচ্ছা এবার আসি এখান থেকে, a complete sine wave in the time domain can be represented by one single spike in the frequency domain. এই যে এর আগে যেটা দেখলা, একটা সিঙ্গেল স্পাইক দিয়ে কিন্তু
একটা সাইন ওয়েভকে রিপ্রেজেন্ট করতে পেরেছি আমরা, বুঝছো? এখানে 6 এর মধ্যে আছে, অর্থাৎ 6টা ফ্রিকোয়েন্সি আছে। যদি কেউ এরকম রিপ্রেজেন্ট করতে চায় তাহলে এটা দেখে রিপ্রেজেন্ট করতে পারবে। এটা এই কথাটা এখানে বলা আছে। এবার আসো, the frequency domain is more compact and useful. ফ্রিকোয়েন্সি ডোমেইনটা অনেক ব্যবহার করা হয় when we are dealing with more than one sine wave. একাধিক যখন সাইন ওয়েভ থাকে তখন আমরা আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনটা অনেক বেশি ব্যবহার করা হয়। সাপোজ ধরো 3.8 যে ইয়ার ফিগার আছে, এখানে 3টা সাইন ওয়েভ আছে, each with different amplitude, বিভিন্ন ডিফারেন্ট অ্যামপ্লিটিউড আছে এবং ফ্রিকোয়েন্সি আছে। all can be represented by 3 spikes in the frequency domain. দেখো এখানে, এখানে 3টা ফ্রিকোয়েন্সি আছে, 3টা সিগন্যাল আছে। একটা হচ্ছে সবুজ কালারের যেটা, আরেকটা হচ্ছে কি বলে এটা লাল কালারের যেটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা একটা সিগন্যাল। তো 3টা এখানে সিগন্যাল আছে। এই সিগন্যাল একটা প্রত্যেকটা সিগন্যালেরই অ্যামপ্লিটিউড ভিন্ন ভিন্ন, বোঝো নাই? এবং তার ফ্রিকোয়েন্সিও ভিন্ন, তার ফ্রিকোয়েন্সিও ভিন্ন। এখন এটা হচ্ছে টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি, টাইম ডোমেন যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। এখন আমরা একটা সিগন্যালকে, এই 3টা সিগন্যালকে আমরা চাইলে এরকম লিখতে পারি। দেখো সিম্পল একটা গ্রাফের মধ্যে আমরা কত বড় একটা 3টা সিগন্যালকে একসাথে রিপ্রেজেন্ট করতে পেরেছি। কি রকম? ফ্রিকোয়েন্সি ডোমেইনে হিসাব করো। ধরো এই যে কি বলে এটা ব্লু কালারের যে সিগন্যালটা, এটা দেখো অলওয়েজ কি তার ফ্রিকোয়েন্সি কি 0 না? জি স্যার। বলছিলাম যে একই টাইমের মধ্যে যদি টাইমের কোনো পার্থক্য না থাকে, তার ফ্রিকোয়েন্সি যদি 0 থাকে তাহলে সেটা 0তে হিসাব করা হয়, বুঝছো? তাহলে আমরা চাইলে এই ফ্রিকোয়েন্সিটাকে, এই যে ফ্রিকোয়েন্সিটা, এই যে সিগন্যালটাকে আমরা এরকম প্রকাশ করতে পারি, 0 দিয়ে শুরু করব এবং 15 পর্যন্ত যাব। কেন? কারণ তার অ্যামপ্লিটিউড হচ্ছে অ্যামপ্লিটিউড ভ্যালুটা 15। কার সাথে সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। এরপর এটা দেখো লাল আলোর যেটা, এটা দেখো যে 10, তার অ্যামপ্লিটিউড হচ্ছে 10 নাকি 10 এর কাছাকাছি 8, 10 এর কাছাকাছি না 10ই, হ্যাঁ 10ই। তখন এই সিগন্যালটা দেখো এটার 8 মধ্যে লেখা হয়েছে। কেন? কারণ এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, বুঝো নাই? এটার ফ্রিকোয়েন্সি 8 বুঝলা কেমনে? বুঝছি স্যার। 8টা সার্কেল স্যার সম্পন্ন করছে 1 সেকেন্ডে। হ্যাঁ, প্রতি 1 সেকেন্ডে 8টা সাইকেল কমপ্লিট করছে। এরপর এটা দেখো 16 বার সাইকেল কমপ্লিট করছে, অর্থাৎ 16তে আমরা হিসাব করব। এবং এটার অ্যামপ্লিটিউডটা দেখো 5 ভোল্টেজ, অর্থাৎ আমরা 5 ভোল্টে হিসাব করলাম। এই যে দেখো 5 ভোল্ট, এটা দেখো 10 ভোল্টের, এটা হচ্ছে 15 ভোল্টেজ। বুঝতে পারছো? জি স্যার। জি বুঝতে পারছি। জি স্যার। এবার আসো সিগন্যাল এন্ড কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ is not useful in data communication. মূলত ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি আসলে ব্যবহার করা হয় না। এই যেমন আমি কথা বলছি যে আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি তোমাদের কাছে, আসলে এখানে একটা সিগন্যাল যাচ্ছে, না স্যার। অনেকগুলা সিগন্যাল যাচ্ছে। কোনো একটা সিগন্যাল বড় ফ্রিকোয়েন্সির, কোনো একটা সিগন্যাল ছোট ফ্রিকোয়েন্সির, কোনোটার অ্যামপ্লিটিউড বড়, কোনোটার অ্যামপ্লিটিউড ছোট। তো এর আসলে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি আসলে মানে পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো আসলে এখানে বিষয় হচ্ছে তাহলে আসলে কি একটা সিঙ্গেল সিকোয়েন্সি যেহেতু পাচ্ছি না, তাহলে অনেকগুলো সিকোয়েন্সি সিগন্যাল যেহেতু, তো সেটাকে আমরা বলছি আসলে কম্পোজিট সিগন্যাল। তো দেখো এখানে যখন ডেটা কমিউনিকেশন করবা
we need to send a composite signal. আমাদের আসলে কম্পোজিট সিগন্যাল দরকার। একটা সিগন্যাল মেড অফ মেনি সিম্পল সাইন ওয়েভস। একটা সিগন্যাল জেনারেট হয় আসলে অনেকগুলা সিম্পল সাইন ওয়েভের কম্পোজিট, যেগুলো একটা মার্জ করে একটা সিগন্যাল জেনারেট করা হয়। যেমন অ্যাকর্ডিং টু ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার একজন বিজ্ঞানী, তো ফুরিয়ার ট্রান্সফরমেশন সিস্টেম ওইটা আলোচনা করব আমরা। ফুরিয়ারের একটা সূত্র আছে এই ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে। দেখো এখানে অ্যাকর্ডিং টু ফুরিয়ার অ্যানালাইসিস এনি কম্পোজিট সিগন্যাল, যে কোনো কম্পোজিট সিগন্যাল is a combination of simple sine wave with different frequencies, amplitude and phases. তো ফুরিয়ার বলছে যে একটা কম্পোজিট সিগন্যাল যেটা, এই কম্পোজিট সিগন্যালে দেখো অনেকগুলা ওয়েভ থাকবে, সাইন ওয়েভ থাকবে, সিম্পল সাইন ওয়েভ, যেখানের মধ্যে কোনটার থাকবে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, কোনটার অ্যামপ্লিটিউড ডিফারেন্ট, কোনটার ফেজ ডিফারেন্ট। এটা হচ্ছে কম্পোজিট সিগন্যাল। দেখো কম্পোজিট সিগন্যালের যে কম্পোজিট সিগন্যাল এবং তার পিরিয়ডিটির মধ্যে যদি আমরা আলোচনা করি, ইফ দ্য কম্পোজিট সিগন্যাল ইজ পিরিয়ডিক, যদি সেটা পিরিয়ডিক হয়ে থাকে কম্পোজিট সিগন্যালটা, দ্য ডিকম্পোজিশন গিভস এ সিরিজ অফ সিগন্যাল উইথ ডিসক্রিট ফ্রিকোয়েন্সিস। যদি সেটাকে আমরা ডিকম্পোজ করি তাহলে আমরা পাবো এখানে যতগুলা সিগন্যাল দিয়ে কম্পোজিট করা হয়েছিল এই সবগুলা সিগন্যাল আমরা পাবো এবং সেটার ডিসক্রিট ফ্রিকোয়েন্সিও পাবো। If the composite signal is non-periodic, যদি সেটা নন পিরিয়ডিক হয় তখন সেটা যদি আমরা সেটাকে ডিকম্পোজিশন করি তাহলে এটা সাইন ওয়েভ পাবো, এটা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি পাবো। কিন্তু যদি সেটা পিরিয়ডিক হয়, পিরিয়ডিকের ক্ষেত্রে সেটা আমরা পাবো ডিসক্রিট ভ্যালু, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি, আর নন পিরিয়ডিকের ক্ষেত্রে আমরা পাবো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি। নন পিরিয়ডিক আর অ্যাপিরিয়ডিক অথবা নন পিরিয়ডিক বলা হয়। পিরিয়ডিক এবং অ্যাপিরিয়ডিকের মধ্যে পার্থক্যটা মনে আছে? চলো আলোচনা করি। দেখো এই যে ফিগার 3.9 হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল। দেখে মনে হচ্ছে না যে এটা একটা কম্পোজিট সিগন্যাল, কারণ এই সিগন্যালটা একটাই সিগন্যাল, তাই না? কিন্তু এই সিগন্যালটাকে কম্পোজিট করা হয়েছে, অর্থাৎ দুই বা ততোধিক সিগন্যাল এখানে মার্জ করে একটা সিগন্যাল পাওয়া গেছে, যে কারণে এই সিগন্যালটা আসলে, আচ্ছা ধরো এটা কি বলে, এটা পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? পিরিয়ডিক স্যার। পিরিয়ডিক বলো, বলো। মরিয়ম বেগম বলো, এই সিগন্যালটা পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? স্যার এপিরিয়ডিক। কেমনে বুঝলা সেটা অ্যাপিরিয়ডিক? সরি স্যার পিরিয়ডিক। ফিগারের উপরে ওইখানে লেখা আছে স্যার, উপরে লেখা আছে সেজন্য বুঝতে পারবো। জি না স্যার, সেই জন্য না স্যার। তাহলে- এটা নির্দিষ্ট সময় পর পর একইভাবে যাচ্ছে, একটা তার সাইকেল অ্যামপ্লিটিউড সেম, একইভাবে পূর্ণ করতে। প্রত্যেকটার অ্যামপ্লিটিউড সেম, জি স্যার। দেখো না প্রত্যেকটার হাইয়েস্ট অ্যামপ্লিটিউড যেটা জি স্যার। সেম, যে কারণে আমরা বলতে পারি সেটা এটা পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা এবার এই এখানে কি বলা আছে দেখো, এটা একটা কম্পোজিট সিগন্যাল যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে f. This type of signal is not typical of those found in data communication. বলতেছে যে ডেটা কমিউনিকেশনে এরকম ডেটা পাওয়া যায় না। We can consider it to be 3 alarm system. যদি এটা আমরা আসলে অ্যালার্ম সিস্টেমের ক্ষেত্রে মূলত ব্যবহার করে থাকি। 3 অ্যালার্ম সিস্টেম যেটা each with a different frequency, প্রত্যেকটারই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে। The analysis with this signal can give us good understanding of how to decompose signal. এবার আসো আমরা এই সিগন্যালটাকে কিভাবে ডিকম্পোজ করব, যদি কিভাবে ডিকম্পোজ করব সেটা আমরা আসলে মূলত দেখব না। ডিকম্পোজ করার জন্য আমাদের আলাদা ডিভাইস আছে, যে ডিভাইসের কাজ হচ্ছে ওই একটা
কম্পোজিট সিগন্যালকে ডিকম্পোজ করার জন্য আলাদা ডিভাইস আছে। আমরা আসলে দেখব যে ডিকম্পোজ করার পরে সিগন্যালটা কি রকম আসে। দেখো এখানে কম্পোজিট সিগন্যাল বললাম, সেটা হচ্ছে পিরিয়ডিক। তো পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে দেখো সেটা একটা কন্টিনিউয়াস কম্পোজিট সিগন্যাল, দেখো কন্টিনিউয়াস সিগন্যাল আসছে। দেখো এখানে এই যে আগের যে সিগন্যালটা দেখলা, এগুলা ছিল এই তিনটা সিগন্যালের মার্জ করা একটা সিগন্যাল। এখানে কালো কালারের একটা আছে, ব্লু কালারের একটা, আর একটা হচ্ছে লাল কালারের একটা। ঠিক আছে, এই তিনটার ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন। ধরে নাও তুমি প্রথম লাল কালার যে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, 2 নাম্বারটা যেটা 3f, এবং পরেরটা হচ্ছে 9f। কালো কালারের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি, তাই না? কি মনে হয়? জি স্যার 9f জি স্যার। কালো কালারের ফ্রিকোয়েন্সিটা বেশি, কম সময়ের মধ্যে বেশি সাইকেল কমপ্লিট করছে। এটা হচ্ছে টাইমের রেসপেক্টিভে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। যদি সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি রেসপেক্টিভে লিখতাম, এটা আসলে ফ্রিকোয়েন্সি হওয়ার কথা ছিল, ফ্রিকোয়েন্সি হওয়ার কথা। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতাম তাহলে এরকম আসতো, তাই না? বুঝতে পারছো? এটার অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করবে এই বারটা, এই যে স্পাইকটা কি পরিমাণ হাইটের হবে। কেন তিনটা ভিন্ন ভিন্ন অ্যামপ্লিটিউডের আছে, এটা বোঝা গেছে স্যার। হ্যাঁ, এইটা আগে আলোচনা করেছি, যেখানে বুঝতে পারতেছো। এবার আসো 3.11 এ দেখো একটা নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল আছে। এটা দেখো পিরিয়ডিক না, এই যে সিগন্যালটা দেখো পিরিয়ডিক না, ডিফারেন্ট অ্যামপ্লিটিউড দেওয়া আছে স্যার, এই জন্য এটা। দেখো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে মূলত এই ধরনের ডেটাটা আসলে বেশি বেশি ব্যবহার করা হয়। আমি যখন কথা বলছি দেখো এক এক সময় এক এক ধরনের ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে। সবার অ্যামপ্লিটিউড কিন্তু, যে সিগন্যালটা যাচ্ছে সবার অ্যামপ্লিটিউড কিন্তু সেম না। কখনো আমি জোরে বলছি, কখনো আস্তে বলছি। এই ধরনের ডেটা কমিউনিকেশনে এই ধরনের প্রবলেম ফেস করাটাই হচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ। আমরা প্র্যাকটিক্যাল যে সিগন্যালগুলো আসে বা ন্যাচারাল যে সিগন্যালগুলো আসে মূলত এরকমই সিগন্যাল আসে। তো এরকম সিগন্যালকে আসলে আমাদের কাজ করতে হয় এটাকে ডিসক্রিটে কনভার্ট করা এবং পরবর্তীতে সেটাকে ডিজিটালে কনভার্ট করা, এবং সেটাকে ফার্স্টে এটাকে ইয়ে করা, পিরিয়ডিকে বানানো, পরবর্তীতে ডিসক্রিটে কনভার্ট করা। তো স্পিচ প্রসেসিং এর ক্ষেত্রে এটা একটা জটিল একটা কমপ্লেক্সিটি, এটা হচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ। এটা দিয়ে আসলে মূলত অনেক ধরনের, তোমরা চাইলে এই সাবজেক্ট নিয়ে অনেক, যদি কেউ মাস্টার্স করো তাহলে দেখবে যে স্পিচ প্রসেসিং এর মধ্যে এই একটা টপিকসই আছে শুধু, এই কিভাবে একটা সিগন্যালে আমরা একটা অ্যাপিরিয়ডিক সিগন্যালগুলো নিয়ে কিভাবে স্পিচ প্রসেসিং এ আমরা করতে পারি। আচ্ছা, তো এবার আসো দেখো এখানে যে ফ্রিকোয়েন্সি যে ইয়োটা ফ্রিকোয়েন্সি কি পিরিয়ড যে ডোমেইন ওইটা একটু এটা এটা সবার অ্যামপ্লিটিউড দেখো সেম না। অ্যামপ্লিটিউড ফর সাইন ওয়েভ ও ফ্রিকোয়েন্সি এফ, এই যে সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সিটা সেম আসছে না। এটা হচ্ছে এই গ্রাফের এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা হচ্ছে আমরা যদি ফ্রিকোয়েন্সিতে আমরা হিসাব করি তাহলে গ্রাফটা আসবে এরকম, বুঝছো? কারণ এটা সব জায়গায় কি না, সেম না। স্যার ক্লাস টাইম তো শেষ স্যার। ক্লাস টাইম শেষ? জি স্যার। সকাল শেষ হয়ে যায়। আচ্ছা, যা এরপরে কি ক্লাস আছে? স্যার বাদ দিয়ে দেন আজকে। আপনার সাথে আমাদের ক্লাস আছে স্যার। স্যারের সাথে আজকে তো আর ক্লাস নাই। কার সাথে ক্লাস আছে? আউয়াল স্যারের সাথে? না স্যার, আপনার সাথে 3-2 সাথে স্যার, আমরা স্যার কোম্পানি ডিজাইন। হ্যাঁ, এরপরে ক্লাস না? জি জি স্যার। আচ্ছা, পরে ক্লাস আমি তো ওদের সাথে নিচ্ছি না, তো তোমাদের প্রবলেম আছে কিনা বলো তো? স্যার আমাদের ক্লাস নেই, আবার স্যার ক্লাস ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, তাহলে ক্লাস নেই, ঠিক আছে। পরে ক্লাসটাও আমার যদি ক্লাস হয় তাহলে সমস্যা। আর 3-1 এর যে যারা আছো
তেমানের তো ক্লাস নেই না আওয়াল স্যারের সাথে? জি স্যার, ক্লাস ক্যান্সেল। হ্যাঁ ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। ওকে, এই স্লাইডটা শেষ করে দেই। বেশি স্লাইড না, আরো কিছু স্লাইড আছে। জি স্যার, শেষ করে দেবো। বেশি না, সামান্য। দেখো আমরা কোথায় ছিলাম, এখানে। তো একটু ফাস্ট চলে যাই। দেখো এইটা দেখো, এখানে এই ফিগারের মধ্যে দেখো ব্যান্ডউইথ অফ পিরিয়ডিক এন্ড নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল। একটা ব্যান্ডউইথ কি দেখো, আমরা পিরিয়ডিক এবং নন পিরিয়ডিকের ক্ষেত্রে হিসাব করছি। পিরিয়ডিক সিগন্যাল, এটা কি পিরিয়ডিক সিগন্যাল বলো তো? না স্যার, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে স্যার ডিফারেন্ট অ্যামপ্লিটিউড হতে পারে স্যার। কি বললা, বুঝি নাই। নন পিরিয়ডিক স্যার, এখানে বিভিন্ন ধরনের পিরিয়ডিক স্যার। এটা পিরিয়ডিক দেখো, এটা নির্দিষ্ট সিকোয়েন্সে যাচ্ছে, বুঝছো? এবং এটা কিন্তু ডিসক্রিট, কি বলবা, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? এটা ডিসক্রিট স্যার, মাঝখানে তো স্যার দিচ্ছে ডিসক্রিট। স্যারে না এখানে মনে হচ্ছে ডট দিছে, মানে অসংখ্য আছে আরো আছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখো এই অংশটা কি এই টাইমে কিন্তু তুমি ডেটা পাচ্ছ না, মধ্যে যে এই টাইমে কিন্তু ডেটা পাচ্ছ না। এটা আসলে এইটা এর আচ্ছা, ব্যান্ডউইথ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। দেখো ব্যান্ডউইথ হচ্ছে তুমি একদম লো ফ্রিকোয়েন্সি যেটা, একদম হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা, এর মধ্যবর্তী দুইটার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ তোমাকে ধরো দেখো রেডিওর অনেকগুলা চ্যানেল থাকে না? এই যে রেডিওর মধ্যে দেখো, তুমি যখন একটা টিউনিং করো, মনে আছে সবার, যদি রেডিও থাকে তো যারা টিউনিং করে থাকো তখন আসলে কি করো, যখন একটা ওই যে টিউনিং করার জন্য একটা ইয়ে থাকে, বাটন থাকে, ওই বাটন দিয়ে তুমি টিউনিং করো। তো করার পরে তুমি একটু পরে পরে এক একটা চ্যানেল পাচ্ছ। এই যে টিউনিং করতেছো তখন আসলে তুমি কি করছো বলো তো? ফ্রিকোয়েন্সি স্যার চেঞ্জ করতেছি। গুড, ফ্রিকোয়েন্সিটা আসলে চেঞ্জ করছো। এই যখনই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছো তখন একটা অন্য একটা চ্যানেলে যাচ্ছে। এখন একটা চ্যানেলের জন্য নির্দিষ্ট একটা ব্যান্ডউইথ থাকে, যে এই ব্যান্ডউইথটা হবে আমার জন্য আর এই রকম ব্যান্ডউইথ হবে তোমার জন্য। তো এই স্লটে আসলে আর কোনো ফ্রিকোয়েন্সি আসবে না, বুঝছো? যেমন তুমি যখন একটা সিগন্যাল, রেডিওর প্রত্যেকটা সিগন্যালই দেখো, প্রত্যেকটা চ্যানেলই আলাদা আলাদা, ঠিক না? কিন্তু মাঝে মধ্যে এরকম হয় না যে একটা চ্যানেল ব্যবহার করছো, তখন সাথে সাথে পেছনে আরেকটা স্টেশন আসছে, এরকম শোনো নাই? কি রেডিও দেখো নাই কখনো? রেডিও কি ইউজ করো নাই? জি স্যার, শুনছি স্যার, কিন্তু এরকম প্রবলেম ফেস করি নাই। এরকম প্রবলেম হয় এরকম ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে না, যখন আমরা অ্যান্টেনা ব্যবহার করে, যে এই সাইলেন্ট করো। ওকে, দেখো তাহলে ব্যান্ডউইথ হচ্ছে কোনো একটা চ্যানেলের জন্য, কোনো একটা ইয়ার ফ্রিকোয়েন্সির জন্য একটা নির্দিষ্ট রেঞ্জ, যে তুমি এই রেঞ্জের মধ্যে থাকলে তোমার এই রেঞ্জের মধ্যে তোমাকে থাকতে হবে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এবং তুমি যখন ডেটা পাঠাবা এই ব্যান্ডউইথের মধ্যেই কিন্তু তোমাকে ডেটা পাঠাতে হবে। এটা হচ্ছে মূলত ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সির পার্থক্যই হচ্ছে ব্যান্ডউইথ, বুঝছো? আচ্ছা, এরপরে আসি, দেখো ব্যান্ডউইথ অফ এ নন পিরিয়ডিক সিগন্যাল। যদি সেটা নন পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে সেম কাজ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের ব্যান্ডউইথ হবে 4000 হার্টজ এখানে এই সিগন্যালের ক্ষেত্রে। ব্যান্ডউইথ সম্পর্কে আমরা একটা চ্যাপ্টার আছে, পুরো একটা চ্যাপ্টারই আছে ব্যান্ডউইথ, ওটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো তোমাকে একটা
পিরিয়ডিক সিগন্যালের মধ্যে দেওয়া হয়েছে যেটা হচ্ছে ডিকম্পোজড নাকি, ইফ এ পিরিয়ডিক সিগন্যাল ইজ ডিকম্পোজড, যদি একটা পিরিয়ডিক সিগন্যাল হয় ডিকম্পোজ সিগন্যাল হয় ইনটু 5 সাইন, 5টা সাইন থাকবে, 5টা সাইন ওয়েভ, বুঝছো? 5টা সাইন ওয়েভকে, সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি দেখো 100, 300, 500, 700 এবং 900 হার্টজের একটা পাঁচটা কি আছে সাইন ওয়েভ দেওয়া আছে। প্লাস এইটার ব্যান্ডউইথ কত? ডিকম্পোজড একটা পিরিয়ডিক সিগন্যাল যেটা ডিকম্পোজড এবং এটা 5টা সাইন ওয়েভ আছে, প্রশ্ন করা হয়েছে এখানে ব্যান্ডউইথ কত। তোমাকে বলা হয়েছে স্পেকট্রাম ড্র করার জন্য অ্যাজিউমিং অল কম্পোনেন্টস হ্যাভ এ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ধরে নাও যে প্রত্যেকের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 10 ভোল্টেজ, বুঝছো? আচ্ছা, এবার আসো ব্যান্ডউইথ কিভাবে ক্যালকুলেশন করব। আমরা একদম লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 900, তাহলে এটার ব্যান্ডউইথ হবে 800 হার্টজের, বুঝছো? এই বুঝছো কিনা? জি স্যার। গুড। The spectrum has only 5 spike. যদি আমরা স্পেকট্রাম আঁকি বা গ্রাফটা ড্র করি তাহলে দেখবা যে 5টা স্পাইক পাবো। যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে হিসাব করি 5টা স্পাইক পাবো। স্যার 1000 হার্টজটা কই থেকে আসছে? বুঝি নাই। ওই যে 1000 হার্টজ, 100 হার্টজ মানে সবথেকে বড়টা থেকে সবথেকে ছোটটারে বিদ্যুৎ হবে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ব্যান্ডউইথ। 900 থেকে 100 বাদ। আমাদের হাই ব্যান্ডউইথ হচ্ছে ফ্রিকোয়েন্সি 800। থেকে লো ফ্রিকোয়েন্সি বিয়োগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। এবার আসো তুমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে তুমি স্পেকট্রামটা আঁকতে যাচ্ছ, কিভাবে আঁকবা? এরকম একটা ইয়ে নিবা, এই পাশে নিবা ফ্রিকোয়েন্সি আর এই পাশে হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড। দেখো সবার কিন্তু অ্যামপ্লিটিউড বলা আছে 10 ভোল্টের, অর্থাৎ তুমি এখানে নিলা 10 ভোল্ট, বুঝছো? তারপরে দেখো একটা হচ্ছে 100 নাকি 100 হার্টজের, তাহলে 100তে যাবা, এখানে একটা সিগন্যাল আসবে, ধরে নাও এটা হচ্ছে 100, তারপর হচ্ছে 300 এরকম আসবে। দেখো এই যে দেখো এইটা হচ্ছে একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি যদি আমরা হিসাব করি, এবং সেটার ব্যান্ডউইথ কত 800। আর আমরা দেখো যে সবগুলার অ্যামপ্লিটিউড হচ্ছে 10 ভোল্টের, তাহলে তার ফ্রিকোয়েন্সি এই যে ডেটাটা দেখো এটা হচ্ছে স্পেকট্রাম, হ্যাঁ, বা বলা হয় ডায়াগ্রাম যেটা। তো এটা একটা কম্পোজিট সিগন্যাল। দেখো এখানে 5টা সিগন্যাল আছে, তো 5টা সিগন্যালকে একসাথে যদি মার্জ করি তাহলে সেটা আমরা পাবো কম্পোজিট সিগন্যাল। যদি আমরা ডিকম্পোজ করি তাহলে আবার 5টা পাবো, এবং এই যে সিগন্যালটা পাঠাবো এবং তার রেঞ্জ হচ্ছে 800 হার্টজের। চলো এবার একটা পিরিয়ডিক সিগন্যালের যার ব্যান্ডউইথ হচ্ছে 20 হার্টজের, অর্থাৎ 20 হার্টজের আছে আমাদের ব্যান্ডউইথ, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজের, তাহলে এটার লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা কত হবে? পারবে না? draw the spectrum if the signal, এটা পারবা? লো হাই ফ্রিকোয়েন্সি পারবা না, নিতে পারবা। হ্যাঁ, এই তো শেষ। তারপর দেখো এটা একটা নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ। তোমার একটা 200 কিলোহার্টজের একটা ব্যান্ডউইথ আছে, যার ফ্রিকোয়েন্সি মিডল ফ্রিকোয়েন্সি একদম মাঝের যে ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে 140 কিলোহার্টজের, মাঝেরটা দেওয়া আছে, আর ব্যান্ডউইথ দেওয়া আছে 200 কিলোহার্টজের। লোয়েস্টটাও দেওয়া নাই, হাইয়েস্টটাও দেওয়া নাই, পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 20 ভোল্টের। তাহলে the two extreme frequencies have an amplitude 0. Draw the frequency domain of the signal. এবার আসো আমরা কিভাবে এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনটা ড্র করতে পারি এবং এটার লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা কত সেটা বের করতে হবে। দেখো লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মাস্ট বি 40 কিলোহার্টজ, কেন? এবং হাইয়েস্ট হবে 240 কিলোহার্টজ। দেখো এটা মিডল ফ্রিকোয়েন্সি কত 140, ব্যান্ডউইথ কত 200। তাহলে দেখো যদি আমরা মিডল ফ্রিকোয়েন্সি যদি 140 হয় আর মধ্যবর্তী পুরাটার ব্যান্ডউইথ হচ্ছে 200, তাহলে দেখো একদম লোয়েস্টটা কত হবে? 200 থেকে এই 140 বাদ দিলে যেটা আসে, 200 থেকে 140 বাদ দিলে কি আসবে?
60 আইবো 60 60 আসবে স্যার। তাহলে 40 আসবে কিভাবে? এটা দেখো যে তোমার কাছে 240 আর 140 দেখো না সরি তুমি 200 হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ, তাই না? ব্যান্ডউইথ স্যার, এটা তো দেওয়া আছে স্যার 200 ব্যান্ডউইথ। তো 200 দেওয়া আছে, 200 আমরা কিভাবে ক্যালকুলেট করব? 240 থেকে যদি 40 বাদ দেই তাহলে 200 আসে, বুঝছো? আর এটার মিডল হবে 240 এবং 40 এর, অর্থাৎ 280 মিডল হচ্ছে 140, মিডল হচ্ছে 140, অর্থাৎ 180 কে 40 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা কত? 280। এই 280 কে আমরা ডিভাইড করে দেব একদম, একটা হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, বুঝছো? বুঝো নাই? স্যার আবার একটু বলেন। তোমার ব্যান্ডউইথ হচ্ছে 200, ব্যান্ডউইথ হচ্ছে 200 এবং তোমার মিডল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 140 কিলোহার্টজ। তার মিডল ফ্রিকোয়েন্সি যদি 140 কিলোহার্টজ হয় তাহলে সেটা হবে টোটাল কত ফ্রিকোয়েন্সি? টোটাল হবে 140 ইনটু 2। তুমি মিডলটা বের করছো, এভারেজ করে বের করছো, তাহলে পুরোটা হিসাব করলে 280 আসবে, বুঝো নাই? জি স্যার। 280। এই 280 আসলো কোত্থেকে? দেখো তুমি 240 এর সাথে আরো 40 যদি যোগ করো তাহলে 280 আসবে, এবং সেটা বিয়োগ করলে আসবে কত? 200। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তুমি 200 ধরেছো, 240 ধরেছো, আর লোয়েস্ট হচ্ছে 40। এখন ফাইনালি বিয়োগ করলে আসবে 200। বুঝতে পারো নাই? তাহলে স্যার বুঝছি স্যার। আনবো স্যার আমরা। মানে 40 টা কি আগে থেকে দেওয়া থাকবে স্যার? লাস্ট কি 40 এটা এই দুটো তো দেওয়া ছিল না, এটা তো আমরা বের করেছি এটা থেকে, এই মিডল ফ্রিকোয়েন্সি থেকে। আর আমাদের ব্যান্ডউইথ ছিল ফ্রিকোয়েন্সি আছে স্যার 280 পাইলাম আমরা, 280 থেকে কত বিয়োগ দেব? মিডল 280 থেকে স্যার কোনটা বিয়োগ হবে? 280 কে তুমি স্প্লিট করবা, তুমি দুই ভাগে ভাগ করবা, এমন ভাবে ভাগ করবা যাতে তার ডিফারেন্স হয় 280 হয় স্যার। যদি 280 হয় তাহলে এখানে যে লাস্ট ফ্রিকোয়েন্সি 240 দেওয়া। আরে আর 280 থেকে 240 বিয়োগ দিলে 280 তো হচ্ছে এখানে মিডল হচ্ছে 140, এটা হচ্ছে 2 ভাগ করলে 280 কে 2 ভাগ করলে 140। হ্যাঁ 280 হচ্ছে, এখানে তুমি 280 পাবা না। আমি জি স্যার। এটা সমষ্টি, তুমি যদি 140 যদি এভারেজ হয় তাহলে টোটাল আসছে কত? 280। এই 280 দেখো 240 আর এই 40 যোগ করলে কিন্তু 280 আসে। কিন্তু হ্যাঁ স্যার, এখন তুমি কি করবা? তুমি তো ব্যান্ডউইথ বের করতে চাচ্ছ, ব্যান্ডউইথ হচ্ছে আমাদের 200। এখন এই 280টাকে স্প্লিট করো, দুই ভাগে ভাগ করো। কোন দুই ভাগে ভাগ করলে সেটা 200 আসে? দেখো 240 আর 40, কারণ তোমাকে বলা আছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস করতে হবে, বুঝো নাই? স্যার এখানে তো স্যার 40 দেওয়া নাই স্যার। এটা মানে সরাসরি গেসিং এর মাধ্যমে করা। 280 দেওয়া নাই সেটা তো আমি বলছি। 280 দেওয়া নাই, 280 থেকে কোনটা বিয়োগ করবে? 240 থেকে 40 বিয়োগ করো, মানে ব্যান্ডউইথ আসে কত? ও দুইটা যোগ কইরা যে লো ফ্রিকোয়েন্সি আর হাই ফ্রিকোয়েন্সি যোগ কইরা যাতে 280 হয়, ওটা স্যার বুঝাইতে চাইছে। এইটাই, হ্যাঁ। আর বিয়োগ করলে পাবা তুমি কি? বিয়োগ করলে পাবা তুমি ব্যান্ডউইথ। না এখন স্যার আমার কথা হচ্ছে স্যার এখানে 40 কিলোহার্টজ দেওয়া আছে, আমরা তো এটা বের করি নাই স্যার। কিভাবে বের করলাম না? আসলে বের করলাম 280 কে আমরা স্প্লিট করলাম একটা 40 এ আর একটা হচ্ছে 240 এ। এটাই তো আমাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আসলে এখানে আমরা স্যার 60 বিয়োগ করতে পারতাম, 80 বিয়োগ করতে পারতাম, কিন্তু আমরা এখানে 40 বিয়োগ করছি কারণ আমাদের ব্যান্ডউইথ বের করতে হবে 200। আমাদের ব্যান্ডউইথ হচ্ছে 200। হ্যাঁ সেজন্য আমরা 40 বিয়োগ করছি। আচ্ছা তো এরপরে দেখি, মিউট করো। ওকে, এরপরে আসো যে আচ্ছা এটা দেখে নিও তোমাদের কাজ, এটা তোমাদের কাজ। আচ্ছা ওইটা একটু দেখাই। ওকে, আমাদের আরেকটা এক্সাম্পল আছে, নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল, যেটা সিগন্যাল রিসিভ হবে an old fashioned analog black and white TV। তুমি একটা ওল্ড ফ্যাশন অ্যানালগ ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি নিয়েছো, যেটার সিগন্যাল আমার কোমরে ব্যথা করতেছে, আজকে ক্লাস বাদ দেই। হ্যাঁ
জি স্যার। ওকে স্যার, ওকে। আজকে তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো? না, কোন জায়গায় চ্যাট বক্সে দিয়ে দেবো? চ্যাট বক্সে দিয়ে দিছি হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিই স্যার, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে বেটার হয় সবচেয়ে। হোয়াটসঅ্যাপে কি আমি ওগুলা দেখবো? ওগুলো দেখার টাইম থাকে না। চ্যাট বক্সে দিয়ে দিছি অনেক। চ্যাট বক্সে দিয়ে দাও। আচ্ছা ওকে স্যার, তাহলে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সবাই তো দিয়ে দিছে অলরেডি, আর কি দিবা? জি স্যার, দেওয়া শেষ। সবাই দিয়ে দিছে দেখছে, কেউ বাকি থাকলে দিয়ে দিতে পারো। জি স্যার, দিছি স্যার।